আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করব আমার ৭ দিনের অভিজ্ঞতা টেকনো ক্যামন 4টি নিয়ে। বাংলাদেশের বাজারে ফোনটি ২ টি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। ১২৮ জিবি যেটার প্রাইস হচ্ছে ৳২২,৫০০ এবং ২56 জিবি যেটার প্রাইস হচ্ছে ৳২৪,০০০। আপনি যদি ফোনে অনেক বড় ফাইলস বা মুভি ডাউনলোড করে রাখেন, তাহলে আপনি নিতে পারেন ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটি। আর আপনি যদি নরমাল ইউজার হয়ে থাকেন, তাহলে ১২৮ জিবি আপনার জন্য যথেষ্ট হবে। ফোনের স্পেকস বলে আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। কারণ ফোনটা যারা কিনতে চাচ্ছেন, তারা অলরেডি এটার ডিটেইলস সম্পর্কে জানেন। আর যদি আপনি না জেনে থাকেন, তাহলে সিম্পল একটা গুগল সার্চ করলেই আপনি সব ডিটেইলস পেয়ে যাবেন। তবে আমি মনে করি, খাতা কলমের স্পেকস থেকে ফোনটা আসলে রিয়েল লাইফে কিরকম পারফরম্যান্স করতেছে, সেটা জানা বেশি ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করি। প্রথমেই আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে আমার ভিডিওটা শুরু করতে চাই। আপনারা যারা ফোনটা কিনতে যাচ্ছেন, তাদের মনে অবশ্যই এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছি। ফোনটা ল্যাগ করে কিনা? ফোনটার চার্জ ব্যাকআপ কেমন? ফোনটার কল কোয়ালিটি কেমন? গেমিংয়ে ফোনটা কেমন পারফর্ম করে? এবং সবচেয়ে আলোচিত প্রশ্ন, ফোনটার ক্যামেরা পারফরম্যান্স কেমন? আমি আমার ৭ দিনের ইউজার এক্সপেরিয়েন্স থেকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আসি, ফোনটা ল্যাগ করে কিনা? টেকনোর ফোন নিয়ে সবার একটা কমন অভিযোগ থাকে, টেকনোর ইউআই অনেক বাজে, ফোনগুলা ল্যাগ করে। আমিও এটা মাথায় রেখেই ফোনটা ইউজ করা শুরু করেছিলাম। কিন্তু আমি আমার ৭ দিনের ব্যবহারে এই ফোন থেকে কোনো সিরিয়াস ল্যাগ বা হ্যাং ফেস করিনি। ডেইলি লাইফে আমরা যেসব অ্যাপ ইউজ করি, সেগুলো আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। টেকনোর ইউআই আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, তবে এখনও অনেকগুলো ব্লটার রয়েছে ইউআইতে। অবশ্য সেগুলো আপনি চাইলে আনইনস্টল করে ফেলতে পারবেন। যদি আপনি আগে স্যামসাং এর ওয়ান ইউআই বা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন, তাহলে এখানে আপনি সেই লেভেলের এক্সপেরিয়েন্সটা পাবেন না। এখন আসি চার্জ ব্যাকআপের ব্যাপারে। ফোনটাতে ৫,২০০ এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটার চার্জ ব্যাকআপ আমি যথেষ্ট ভালো পেয়েছি। ফোনটার সাথে 45 ওয়াটের চার্জার রয়েছে, যেটা 20 থেকে 100% পর্যন্ত চার্জ করতে সময় নেয় 50 মিনিটস। তো ব্যাটারি নিয়ে বলতে গেলে আমি সন্তুষ্ট। একদিন ইজিলি এটা থেকে ব্যাকআপ পেয়েছি। এই ফোনটার কল কোয়ালিটি নিয়ে আমি সন্তুষ্ট। ফোনটাতে নয়েজ ক্যান্সেলেশন মাইক রয়েছে। আউটডোরে কথা বললেও অপর পাশের মানুষটি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাবে। এছাড়াও ফোনটিতে নেটওয়ার্কজনিত কোনো সমস্যা আমি ফেস করিনি। এই ফোনটিতে আপনারা কল রেকর্ডিং ফিচার পেয়ে যাবেন। গুগল ডায়ালার না থাকায় আপনি কল রেকর্ড করলেও অপর পাশের মানুষটি বুঝতে পারবে না কলটি রেকর্ড করা হচ্ছে। আচ্ছা, এখন আসি ফোনটার গেমিং পারফরম্যান্স নিয়ে। ফোনটা মূলত গেমারদের টার্গেট করে বানানো হয়নি। এটাতে G100 আল্টিমেট চিপসেট রয়েছে, যেটা আসলে কোনো গেমিং চিপসেট না। এই চিপসেটটা ডেইলি টাস্ক হ্যান্ডেলের জন্য পারফেক্ট। তবে এই চিপসেট লাইট গেমগুলো খুব ভালোই হ্যান্ডেল করতে পারে। আপনি পাবজি, গেনশিন ইম্প্যাক্ট বা কল অফ ডিউটি এরকম ভারী গেমসগুলো খেলতে চাইলে এই ফোনটা আপনাকে ভালো পারফরম্যান্স দিতে পারবে না। সেক্ষেত্রে আপনি এই বাজেটে আইকুর ফোনগুলো দেখতে পারেন। আমি এটাতে ফ্রি ফায়ার, অ্যাসফাল্ট 9, ই ফুটবল, শ্যাডো ফাইট এই গেমসগুলো ট্রাই করেছি। এগুলোতে পারফরম্যান্স যথেষ্ট ভালো পেয়েছি। ফ্রি ফায়ারে আল্ট্রা সেটিংসে হাই এফপিএস এ গেম প্লে করেছি। কোনো ল্যাগ বা হ্যাংয়ের দেখা পাইনি। টানা ১ থেকে ২ ঘন্টা গেম প্লে করলেও কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখিনি। গেমিংয়ের সময় ফোনটা একটু গরম হয়, তবে ফোনটা আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। আপনি যদি ফ্রি ফায়ার প্লেয়ার হয়ে থাকেন, তাহলে এই ফোনটি আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করেছি, গেমিংয়ের সময় মেসেঞ্জারে যদি কোনো মেসেজ আসে, তখন ফোনটা হালকা ল্যাগ করে। ফাইনালি আসি ফোনটার ক্যামেরা পারফরম্যান্সের ব্যাপারে। ফোনটাতে মেইন সেন্সর হিসেবে রয়েছে সনি LYT700C, যেটা একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। এরপর ফোনটিতে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর রয়েছে। ডে লাইটে আল্ট্রাওয়াইড সেন্সর দিয়ে মোটামুটি ইউজেবল ছবি উঠানো যায়। সবশেষে রয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার। সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে একটি 32 মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে। সেলফি ক্যামেরার কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। সেলফি ক্যামেরাটা ফেস একটু স্মুথ করে ফেলে, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে ওভারঅল যদি বলি, ফোনটার ক্যামেরা আমার কাছে ভালো লেগেছে। এটা ক্যামন 30 থেকে অনেক বেটার পিকচার কোয়ালিটি প্রোভাইড করে। পোর্ট্রেট ফটোস এক কথায় চমৎকার।
এই বাজেটের অন্য ফোনগুলো থেকে এটার ক্যামেরা কিছুটা হলেও এগিয়ে থাকবে। আর অফিসিয়াল ফোনগুলোর কথা যদি বলি, এটার কম্পিটিটর রেডমি নোট 14 থেকে এটার ক্যামেরা কোয়ালিটি বেটার। আমি এই পিকচার স্যাম্পলগুলো গুগল ড্রাইভ লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকে একটা বেটার আইডিয়া পেয়ে যাবেন এই ফোনের ক্যামেরা সম্পর্কে। এখন আমি বলবো 7 দিন ব্যবহার করে এই ফোনটার কি দিক আমার কাছে ভালো লেগেছে এবং এই ফোন থেকে আমি কি প্রবলেম ফেস করেছি। প্রথমে বলি এই ফোনটা থেকে আমি কি প্রবলেম ফেস করেছি। এই ফোনের বডিটা কিছুটা স্লিপারি, মনে হয় হাত থেকে পড়ে যাবে। ব্যাক সাইডে ওরা যেই টেক্সচারটা দিয়েছে এটা খসখসে টাইপের। ফোনটা ধরতে একদমই কমফোর্টেবল লাগেনি আমার কাছে। আবার ফোনের সাথে যেই কভারটা ওরা দিয়েছে সেটাও স্লিপারি। কভারের কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি। আমার সাজেশন থাকবে আপনারা একটা ভালো মানের সিলিকন কভার ইউজ করবেন, তাহলে ফোনটা ধরতে ভালো গ্রিপ পাবেন। এরপর যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে মেসেঞ্জারের চ্যাট হেড বা চ্যাট বাবলসটা মাঝে মাঝে ওপেন হয় না। এটা হতে পারে মেসেঞ্জার অ্যাপের কোনো বাগ। এটা খুবই বিরক্তিকর লেগেছে আমার কাছে। নেক্সট যে প্রবলেমটা আমি ফেস করেছি সেটা হচ্ছে ফোনটার ভাইব্রেশন একদম বাজেট ফোনের মতো নর্মাল। আউটডোরে থাকলে যদি ফোনটা ভাইব্রেশন মোডে থাকে তাহলে কল আসলেও আপনি বুঝতে পারবেন না। এটা অনেকের জন্য সমস্যার কারণ হতে পারে। এই ফোনটা মাঝে মাঝে ফিঙ্গারপ্রিন্ট মিসরিড করে। এটা সম্ভবত স্ক্রিন প্রোটেক্টরের জন্য। আমার সাজেশন থাকবে স্ক্রিন প্রোটেক্টর লাগানোর আগে চেক করে নেবেন ফিঙ্গারপ্রিন্ট ঠিকমতো রিড হচ্ছে কিনা। এখন ফোনটার যেসব দিক আমার কাছে ভালো লেগেছে সেগুলো হচ্ছে ফোনটার ডিজাইন খুব সুন্দর আর ইউনিক। বর্তমানে সব ব্র্যান্ড যেখানে আইফোন আর স্যামসাংকে কপি করছে, ওরা সেখানে সুন্দর এবং বোল্ড একটা ডিজাইন প্রোভাইড করেছে। ফোনটা আপনার হাতে থাকলে মানুষ কৌতূহলী চোখে আপনার ফোনের দিকে তাকাবে। ফোনটাতে একটা ডেডিকেটেড ক্যামেরা বাটনও রয়েছে, যেটাতে ডাবল ক্লিক করলে ক্যামেরা ওপেন হয়। এই বাটনটা আপনারা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজডও করে নিতে পারবেন। এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে। ডিসপ্লেটা অনেক সুন্দর কালার প্রোভাইড করে। এর সাথে ফোনটিতে ডলবি অ্যাটমসের ডুয়েল স্পিকার রয়েছে, যেটার সাউন্ড কোয়ালিটি অনেক লাউড অ্যান্ড ক্লিয়ার। সব মিলিয়ে এই ফোনটার মিডিয়া কনজাম্পশন এক্সপেরিয়েন্স অনেক ভালো ছিল। আচ্ছা, ফাইনালি যদি বলি এই ফোনটা কাদের জন্য ভালো হবে। আপনি যদি হেভি গেমার না হয়ে থাকেন এবং অফিসিয়ালি একটা ভালো ক্যামেরার ফোন চান, তাহলে এই ফোনটা হতে পারে আপনার জন্য একটা গুড চয়েস। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ফোনের কিছু ফটো স্যাম্পলস দিয়ে রাখবো, চেক করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করতে পারেন এবং ভিডিওটিতে লাইক করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।